Hi dear friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students or dear learners, I am Abdul Qadir. I am also a dear learners or dear students. Welcome to my class, dear students. আমরা আজকে ট্রান্সফরমেশনের চতুর্থ পর্ব ট্রান্সফরমেশনের আজকে 4 নম্বর ক্লাস নিতেছি ডিয়ার স্টুডেন্টস। আমরা ট্রান্সফরমেশনের সম্পূর্ণ ক্লাসটি করতে যাচ্ছি ডিয়ার স্টুডেন্ট। সম্পূর্ণ ক্লাস করতে আমাদের অনেকগুলো ভিডিও করতে হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্নার্স, কারণ ট্রান্সফরমেশন এমন একটি টপিকস, এই টপিক্সটির ভিতরে আরও 4টি গ্রামাটিক্যাল পয়েন্ট জড়িত ডিয়ার স্টুডেন্টস। এই জন্য ট্রান্সফরমেশন টপিক্সটি খুবই লম্বা, খুবই বড় হচ্ছে ক্লাস করতে, ক্লাসগুলো খুবই বড় হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ও ডিয়ার লার্নার্স। ট্রান্সফরমেশনের এই পর্যায়ে আমরা শিখব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ডিয়ার স্টুডেন্টস। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি হচ্ছে অর্থবোধক সেন্টেন্স, 5 প্রকারের ভিতরে একটা টপিকস অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ডিয়ার স্টুডেন্ট। আমরা এর আগে গত ক্লাসে বা গত ক্লাস ভিডিওতে আমরা দেখেছি অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আজকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করবো ডিয়ার স্টুডেন্ট। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। ম্যাক্সিমাম স্কুল, কলেজ, পাবলিক পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স আসে। ডিয়ার লার্নার্স আর ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করবো। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করাটা খুবই ইজি, খুবই সহজ, তবে একটু বোঝার বিষয়, বুঝলেই সহজ হবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে ডিয়ার স্টুডেন্ট। অ্যাসার্টিভ অর্থ বিবৃতিমূলক আর এক্সক্লেমেটরি অর্থ বিস্ময়সূচক বা আশ্চর্যমূলক, মানে বিবৃতিমূলক বাক্য দেওয়া থাকলে আমরা ওই বাক্যকে আশ্চর্যমূলক বাক্যে রূপান্তর করবো ডিয়ার স্টুডেন্ট। প্রথম রুলটি হচ্ছে ইট ইজ ম্যাটার অফ জয় অবলিক গ্রে অবলিক প্লিজার দ্যাট থাকলে আমরা এই ইট ইজ এ ম্যাটার অফ জয় গ্রে প্লিজার দ্যাট এটুকুর পরিবর্তে আমরা হুডরা বসাবো, তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস। কোনো আনন্দসূচক শব্দ যদি থাকে ওই শব্দের পরিবর্তে হুডরা বসালে ওই সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট। এক্সাম্পল এখানে দেখাচ্ছে যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটুকু হচ্ছে আনন্দসূচক শব্দ। এই আনন্দসূচক শব্দের জন্য আমরা হুররা ইংরেজি শব্দটি বসাবো, আর আশ্চর্য চিহ্ন বা মার্ক অফ এক্সক্লেমেশন অর্থ আশ্চর্যসূচক যদি চিহ্ন বসানো হয় তাহলে ওই সেন্টেন্স এক্সক্লেমেটরি হয়ে যাবে। এই সেন্টেন্সটা এখন এক্সক্লেমেটরি হয়ে গেছে। এটার অর্থ হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা আনন্দের বিষয় যে আমরা খেলা জিতেছি, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলা জিতেছি। আর এক্সক্লেমেটরি হচ্ছে হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলা জিতেছি ডিয়ার স্টুডেন্ট। এই হুররা শব্দটি বোঝাচ্ছে আশ্চর্য বা অবাক বা বিস্ময় ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা প্রথম রুলে শিখলাম, যদি কোথাও কোনো সেন্টেন্সে আনন্দসূচক কোনো শব্দ বোঝায়, আনন্দসূচক কোনো সেন্টেন্স থাকে, ওইটুকুর পরিবর্তে হুররা বসালে ওই সেন্টেন্স এক্সক্লেমেটরি হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট। উই রিজয়েস, আমরা আনন্দ করি যে উই হ্যাভ পাস দ্য এক্সাম, আমরা পরীক্ষা পাস করেছি, আমরা আনন্দ করি আমরা পরীক্ষা পাস করেছি ডিয়ার স্টুডেন্ট। এখানে আনন্দ করায় শব্দটি আমাদেরকে বোঝাচ্ছে, আনন্দ করাই বোঝাচ্ছে বা আনন্দ সূচক শব্দ বোঝাচ্ছে, এই জন্য আমরা এই আনন্দ সূচক শব্দের পরিবর্তে আমরা হুররা বসাবো, তারপর আশ্চর্য চিহ্ন দিলে আমাদের এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। তাহলে তোমাদেরকে পরীক্ষা যখন আসে তখন যদি এরকম আনন্দ সূচক শব্দ থাকে তাহলে তোমরা ওখানে হুররা বসালে ওই সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট। 2 নম্বর হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সরো গ্রিভ স্যাডনেস দ্যাট। এখানে সরো বলতে দুঃখ বোঝায়, গ্রিপ বলতে দুঃখ বোঝায়, স্যাডনেস অর্থ দুঃখ বোঝায়, এই সবগুলো শব্দ দুঃখ বোঝায়। তাহলে আমরা এখান থেকে শিখলাম, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো দুঃখসূচক শব্দ থাকে বা দুঃখ বোঝায় এরকম কোনো যদি শব্দ থাকে তাহলে আমাদেরকে এটার পরিবর্তে এলাস বসাতে হবে। এলাস অর্থ আয় হায়, এলাস অর্থ আয় হায়, আশ্চর্য করে বলা আয় হায়, আশ্চর্য সূচক বাক্য, অবাক সূচক বাক্য ডিয়ার স্টুডেন্ট। এক্সাম্পল ইট ইজ এ ম্যাটার অফ গ্রিভ দ্যাট, এটা দুঃখের বিষয় যে
আই এম আন্ডার, আমার সর্বনাশ হয়েছে, আমি শেষ। তাহলে এটা দুঃখ সুযোগ শব্দ পরে আমরা এই কথাটা বললাম, এই জন্য দুঃখ সুযোগ শব্দের পরিবর্তে আমরা এলাচ বসানো, তারপরে আই এম আন্ডার সেন্টেন্সটি যেমন আছে এমনি থাকবে, শুধু দুঃখ সুযোগ শব্দ উঠিয়ে আমরা এলাচ বসানো, তারপরে এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ ম্যাটার অফ গ্রিফ, এটা দুঃখের বিষয় যে মাই গ্র্যান্ডফাদার হ্যাভ ডাইড, মাই গ্র্যান্ডফাদার হ্যাভ ডাইড। ডিয়ার স্টুডেন্ট, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড, আমার দুঃখের বিষয় হচ্ছে যে আমার দাদা মারা গিয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে দুঃখের বিষয়টা বোঝার জন্য আমরা এলাচ বসাতে হবে। এলাচ বসালে ওই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। এলাচ মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড, দুঃখের বিষয় হচ্ছে যে আমার দাদা মারা গিয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এখানে দুঃখের বিষয়ের পরিবর্তে আমরা এলাচ বসিয়েছি, দুঃখের বিষয়টি আমরা পরিবর্তে এলাচ বসালে ওই সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট রুলটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। ডিয়ার স্টুডেন্টস, এটা পরীক্ষা অবশ্যই আসে, স্টুডেন্ট এটা মনে রাখতে হবে। এটা স্ট্রাকচার, আমাদেরকে স্ট্রাকচার অনুসারে করতে হবে। স্ট্রাকচারটা স্মরণ রাখলে, স্ট্রাকচারটা মনে রাখলে আমরা পরীক্ষা দিতে পারবো। স্টুডেন্ট, সাবজেক্ট ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব, তারপরে আর্টিকেল এন দেওয়া থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ নাউন। এইভাবে যদি কোনো সেন্টেন্স দেওয়া থাকে, তোমাকে কিভাবে আরো সহজ করে দিচ্ছি, তুমি কিভাবে বুঝবে, কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা করবে, এটা বোঝার জন্য শুধু আর্টিকেল, অ্যাডজেক্টিভ নাউন এটুকুই ছিনে রাখলে, এটুকু মনে রাখলে চলবে। ডিয়ার স্টুডেন্ট, এটুকু মনে রাখলে, এটুকু দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবো। যদি এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, অথবা এন প্লাস নাউন থাকে, অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ নাউন থাকে, তাহলে প্রথমে আমাদের হোয়াট বসিয়ে সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। হোয়াট বসানোর পরে তারপর ওই অংশ যে এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাতে হবে, আর সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের শেষে চলে যাবে, ওই সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এক্সাম্পল দেখলে বুঝবে, হি ইজ অ্যান অনেস্ট বয়। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতেছি এন আছে, অনেস্ট আছে, বয় আছে, তাহলে আমরা দেখতে পেরেছি এটা মিলে গেছে এন তারপরে অ্যাডজেক্টিভ, অনেস্ট অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এরকম সেন্টেন্স যদি থাকে, আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমরা হোয়াট বসিয়েছি, তারপরে এই অংশটুকুই হোয়াটের সাথে আনতে হবে, আর বাকি যে অংশটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, সেটা সেন্টেন্সের শেষে চলে যাবে, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটা সহজে বুঝে নিলাম। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা এক্সাম্পল, ইট ইজ এ গ্রেট ফিটি, এটাও একই সেম, আমাদের আর্টিকেল এ আছে, তাহলে এটা একটু হোয়াট বসবে, হোয়াটের পরে আমাদের এই অংশটুকু লিখতে হবে। আমরা লিখলাম হোয়াট এ পিটি, গ্রেট এই শব্দটি হয় না, এই শব্দটি গ্রেট শব্দটি উঠে যায়, আরেকটা শব্দ আছে বেরি উঠে যায়। হোয়াটের পরে গ্রেট কখনো থাকে না, অথবা গ্রেট আর বেরি এই দুটি শব্দ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে এই দুটি শব্দ উঠে যায়। ইট ইজ, তারপর আমরা সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের শেষে লিখবো, সেন্টেন্স এক্সক্লেমেটরি হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট আমরা 4 নম্বর রুলে আসছে, এটাও স্ট্রাকচার অনুসারে মনে রাখতে হবে। সাবজেক্ট ভার্ব, তারপরে ভেরি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। এটা একই রুল, তবে এটাতে হচ্ছে এ অথবা এন থাকলে আমরা হোয়াট বসাবো, আর এ অথবা এন যদি না থাকে তাহলে আমরা হাউ বসাবো, হাউ বসে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করবো। তাহলে এটা রুল একই, শুধু এন থাকবে তখন আমরা হোয়াট বসাবো, আর যদি এন না থাকে আমরা হাউ বসে সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করবো। একই রুল, একই জিনিস। বেরি এবং গ্রেট উঠে যাবে, একটু আগে বলছি যে এখানে বেরি আছে, এই জন্য বেরিটা উঠে যাবে। স্টুডেন্ট, এক্সাম্পল, দ্য বয় ইজ ভেরি ক্লেভার। আমরা এটা করবো কিভাবে, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে বেরি থাকলে অথবা এন না থাকলে হাউ বসাতে হবে, আমরা হাউ বসাবো, তারপর হাউ ক্লেভার দ্য বয় ইজ, লাস্টে সাবজেক্ট চলে যাবে। হ্যাঁ, আমরা দেখি এক্সাম্পলের অন্তরটা দেখি, হাউ ক্লেভার দ্য বয় ইজ, তাহলে সাবজেক্ট দ্য বয় ছিল, এটা শেষে চলে যাবে, আর বেরি উঠে যাবে, হাউ বসবে ক্লেভার, হাউ ক্লেভার দ্য বয় ইজ। আলোটি কতই না চালাক। ডিয়ার স্টুডেন্টস, ইউ আর ভেরি ফুলিশ, তুমি খুব বোকা। ডিয়ার স্টুডেন্ট, এখানে বেরি উঠে যাবে, আমাদের হাউ বসাতে হবে, তারপরে ফুলিশ থাকবে, তারপরে ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব সেন্টেন্স শেষে চলে যাবে। হাউ ফুলিশ ইউ আর, তুমি কতই না বোকা। আরেকটা হচ্ছে তুমি খুব বোকা, তুমি কতই না বোকা। এক্সক্লেমেশনের অর্থ কতই না দিয়ে শুরু করতে হবে, তুমি কতই না বোকা, অথবা তোমাকে অবাক করে বলতে হবে, কি বোকা তুমি, কি বোকা তুমি, এভাবে তোমাকে টেনে বলতে হবে।
তারপরে আমরা এক্সক্লুসিভ সেন্টেন্সে আসছি। রুল নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আসে। ডিয়ার স্টুডেন্ট, তোমাকে মনে রাখতে হবে আই উইশ, উই উইশ, আই ফ্যান্সি, উই ফ্যান্সি, যদি এই শব্দগুলো থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করা খুবই সহজ। এই শব্দগুলো উঠিয়ে ওর স্থানে যদি আমরা ইফ বসাই তাহলে সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এক্সাম্পল দেখলে বুঝবে। আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আই উইশ আছে, আমরা আই উইশের স্থানে যদি ইফ বসাই তাহলে সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। সেন্টেন্সের শেষে আমরা একটা আশ্চর্যবোধক চিহ্ন দেবো, তাহলে সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট উই ফ্যান্সি আর দ্য বার্ড। ডিয়ার স্টুডেন্টস, অর্থ হচ্ছে আমি কল্পনা করি আমি যদি পাখি, আমরা যদি পাখি হতাম। উই ফ্যান্সি বলতে আমরা ফ্যান্সির পরিবর্তে আমরা ইট বসাবো, আর বাকি সেন্টেন্স যা আছে তা থাকবে। এটা থাকলে সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আই উইশ আই ওয়ার কিং অর্থ হচ্ছে আমি ইচ্ছা পোষণ করি আমি যদি একজন রাজা হতাম। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যদি আমি রাজা হতাম। তাহলে আমরা কল্পনা করি আমরা যদি পাখি হতাম, যদি আমরা পাখি হতাম। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, এটা পরীক্ষা আসে, আমাদেরকে মনে রাখতে হবে। রুল নাম্বার 6 আর 5 সেম একই ক্যাটাগরি, তবে আমাদেরকে অনেক সময় এভাবে করতে হবে। যেমন আই উইশ, উই উইশ, আই ফ্যান্সি, উই ফ্যান্সি থাকলে আমাদেরকে একটু আগে শিখছি বসাতে হবে আমাদের। আর এই রুলটা হচ্ছে না বসলেও করা যাবে। যদি আমরা বলতেছি যে যেমন আই উইশ আই ওয়ার ইউ, এই সেন্টেন্সটা আই উইশ উঠে যায় ইফ বসার কথা, কিন্তু আমরা ইফ না বসে এই ওয়ার্ডটা সাবজেক্টের আগে আনলে এই সেন্টেন্স এক্সক্লেমেটরি হয়ে গেছে। আই উইশ তো উঠে যাবে, কিন্তু যে ওয়ার দেওয়া থাকবে, অনেক সময় হেড দেওয়া থাকবে, এই দুইটা শব্দ যদি আমরা সাবজেক্টের আগে নিয়ে আসি তাহলে সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে এটি লেখা আছে যে উই ফ্যান্সি থাকলে এগুলো উঠে যাবে, তারপরে ওয়ার বা হেডকে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে আমরা ওয়ার বা হেডকে সাবজেক্টের আগে বসেছি, এটা উঠে গেলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আগের রুলটা আর এই রুলটা একই, আগের নিয়মে করলে হবে, এই নিয়মে করলেও হবে, কোনো সমস্যা নেই। আই উইশ আই ওয়ার ইউ অর্থ হচ্ছে আমি ইচ্ছা পোষণ করি আমি যদি তুমি হতাম, আর এটা হচ্ছে আমি যদি তুমি হতাম। ডিয়ার স্টুডেন্টস, আই ফ্যান্সি আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ডিয়ার স্টুডেন্ট, আমি কল্পনা করি আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে আমি কল্পনা করি দরকার আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা হয়ে গেছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থ। ডিয়ার স্টুডেন্ট, এখানে আগের মতো আই ফ্যান্সি উঠে যাবে, হ্যাড সাবজেক্টের আগে নিয়ে আসলাম, এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট রুল। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সটে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটির মধ্যে আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ। আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স এই 5টি বা 6টি রুল আছে। এই 6টি রুলের ভিতরে অবশ্যই একটি পরীক্ষা আসে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যাচ্ছি ট্রান্সফরমেশনের অন্য একটি টপিক। ট্রান্সফরমেশনের ভিতরে আরেকটি টপিক হচ্ছে গঠনভেদের সেন্টেন্স 3 প্রকার। ডিয়ার স্টুডেন্ট, গঠনভেদের সেন্টেন্স 3 প্রকার, অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার। আমরা এতদিন অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার থেকে ট্রান্সফরমেশন শিখেছি, এখন হচ্ছে গঠন ভেদে সেন্টেন্স 3 প্রকার। আমরা গঠন ভেদের সেন্টেন্স 3 প্রকার থেকে যেভাবে ট্রান্সফরমেশন আসতে পারে আমরা প্রথম 5টি ক্লাসে দেখিয়েছি। এখন আমরা দেখব কিভাবে করতে হবে, কি লাগবে। আমরা গঠন ভেদের সেন্টেন্স 3 প্রকার থেকে করতে হলে আমাদের কি লাগবে। ডিয়ার স্টুডেন্ট, গঠন ভেদের 3 প্রকার, আগে 3 প্রকারটা আমরা জেনে নিই। গঠন ভেদের 3 প্রকার কি? সিম্পল সেন্টেন্স সরল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স অর্থ কি? যৌগিক বাক্য, আর কমপ্লেক্স সেন্টেন্স অর্থ জটিল বাক্য। ডিয়ার স্টুডেন্টস, এই 3 প্রকার সেন্টেন্স 3 প্রকার। আমরা এই সেন্টেন্স 3 প্রকার, যদিও সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ডিয়ার স্টুডেন্ট, এই 3 প্রকার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের রুলে সবচেয়ে বেশি ট্রান্সফরমেশনে। ডিয়ার স্টুডেন্ট, আমরা সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে, আমাদেরকে কম্পাউন্ডে নিতে হবে, কমপ্লেক্সে নিতে হবে। আবার কম্পাউন্ড দেওয়া থাকবে, আমাদের সিম্পল নিতে হবে, কমপ্লেক্সে নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এই ট্রান্সফরমেশন করা বা এই চেঞ্জ করা, সেন্টেন্সে চেঞ্জ করার আগে আমাদেরকে জানতে হবে সিম্পল সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। যদি আমরা না জানি তাহলে সিম্পল সেন্টেন্স কিভাবে করব, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করব, আর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জেনে নিই সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে বাক্যে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। এটাকে ফাইনাইট উচ্চারণ ফাইনাইটও করা যায়, অথবা ফিনিট ভার্ব বলা হয়। ফিনিট, যেই
বাক্যে একটা সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। ডিয়ার স্টুডেন্টস, ফিনিট ভার্বটা কি? ফিনিট ভার্ব হচ্ছে সমাপিক ক্রিয়া। সমাপিক ক্রিয়া অর্থ হচ্ছে যে সেন্টেন্সে ভার্ব থাকলে ওই সেন্টেন্স অর্থ হয়ে যায়। যেমন এখানে ওয়েন্ট, এই ওয়েন্ট হচ্ছে ফিনিট ভার্ব, কারণ এই ফিনিট ভার্বটা এই সেন্টেন্স অর্থ সম্পূর্ণ করেছে। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে একটা সাবজেক্ট আছে আই, আর একটা ফিনিট ভার্ব হচ্ছে ওয়েন্ট। ফিনিট ভার্ব তো সমাপিক ক্রিয়া, এই সমাপিক ক্রিয়াটাই সেন্টেন্সের অর্থটা প্রকাশ করেছে সম্পূর্ণভাবে, এই জন্য এটাকে ফিনিট ভার্ব বলা। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জানলাম আই ওয়েন্ট টু মার্কেট, এখানে একটি সাবজেক্ট একটা ভার্ব থাকার কারণে এটা সিম্পল সেন্টেন্স। অ্যানাদার আরেকটা এক্সাম্পল দিচ্ছে আই বট এ পেন, আমি একটি কলম ক্রয় করেছিলাম। ডিয়ার স্টুডেন্ট, এটা একটি সিম্পল সেন্টেন্স। আই সাবজেক্ট আর বট হচ্ছে ভার্বের টু ফর্ম, তার মানে আমি একটি কলম ক্রয় করেছিলাম। এই ক্রয় করেছিলাম এটা সেন্টেন্সের কাজ সম্পূর্ণ করেছে, অর্থ সম্পূর্ণ পূর্ণতা দান করে দিয়েছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আমরা এখানে দুটি সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে দুইটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে আমরা সংজ্ঞা আবার বলি, সাবজেক্ট যদি থাকে একটা আর একটা ফিনিট ভার্ব থাকে তাহলে এটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, আমরা পেয়ে গেছি সিম্পল সেন্টেন্স। এবার ডিয়ার স্টুডেন্ট, সিম্পল সেন্টেন্স পরে আমরা এখন যাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সিম্পল সেন্টেন্স একত্র হয়, দুইটা সিম্পল সেন্টেন্স আমরা একত্র করব। এখন একত্র করলে দুটোর অর্থই প্রকাশ করবে স্বাধীনভাবে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এই দুটো সেন্টেন্স আমরা একসাথে করবো, কিন্তু তাদের আলাদা আলাদাই তাদের ক্ষমতা থাকবে। যেমন এরকম সেন্টেন্স হচ্ছে এটা, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ পেন। ডিয়ার স্টুডেন্ট, আমি বাজার গিয়েছিলাম, আমি একটি কলম ক্রয় করেছিলাম। তাহলে দুটোর অর্থ আলাদা। যদি আমরা অ্যান্সারও বলি, দুটোর অর্থ আলাদা আছে, স্বাধীন আছে, মানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, কে কারোর উপর নির্ভরশীল নয়। দুটোর অর্থ, সেই ধনু সেন্টেন্সের অর্থ সে নিজস্বভাবে প্রকাশ করেছে, এই জন্য বলা তারা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা দেখতেছি আই ওয়েন্ট টু মার্কেট, এন্ড এর পরে আমরা আর সাবজেক্ট আই দেওয়ার দরকার নাই, কারণ এন্ড অর বাট, এখানে এন্ড অর বাট দেয়ার ইয়েট, এই শব্দগুলো থাকলে একই সেন্টেন্সে একই সাবজেক্ট হয় না, একটা সেন্টেন্সে একই সাবজেক্ট দুইবার হয় না। তাই এখানে আই আছে আর এখানে আই হবে না, কারণ আমি বাজার গিয়েছিলাম যে ব্যক্তি, কলম ক্রয় করেছিল একই ব্যক্তি দুইবার, মানে একই প্রনাউন সাবজেক্ট, একটি নাউন সাবজেক্ট দুইবার, নাউন সাবজেক্ট একই সেন্টেন্সে দুইবার হয় না বা রিপিট হয় না, এই জন্য এখানে সাবজেক্ট উঠে গেছে। তাহলে এন্ড অর বাট দেয়ারফর ইয়েট থাকবে, এটা যদি বোঝাচ্ছে সিনেবল হয়। আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স চিনব? এন্ড অর বাট দেয়ারফর ইয়েট থাকলে আমরা বুঝবো এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অর বাট দুটি সেন্টেন্সকে যুক্ত করে, আর দুটি সেন্টেন্স কাকে যুক্ত করে? দুটি সিম্পল সেন্টেন্সকে যুক্ত করবে এন্ড অর বাট। আর যখন এন্ড অর বাট দেয়ারফর ইয়েট দুটি সিম্পল সেন্টেন্স যুক্ত করে, তখন সেই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা কম্পাউন্ড সেন্টেন্স শিখলাম যে কম্পাউন্ড সেন্টেন্স দুটি সিম্পল সেন্টেন্সকে এন্ড অর বাট দ্বারা যুক্ত করবে, তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। ডিয়ার স্টুডেন্ট, কম্পাউন্ড সেন্টেন্স পর আমরা যাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স শিখব। কমপ্লেক্স সেন্টেন্স অর্থ জটিল বাক্য। জটিল বাক্য বলতে কি বোঝায়? আসলে একটু জটিল, তবে বুঝার বিষয়। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, আগে সংজ্ঞাটা পড়ে নিই, তারপর বোঝাচ্ছে। দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স, দুটি সিম্পল সেন্টেন্স থাকতে পারে, তার অথবা আরো দুইয়ের বেশি সিম্পল সেন্টেন্স থাকতে পারে যদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে আর যুক্ত সেন্টেন্সটি উহার পরবর্তী সেন্টেন্সের উপর নির্ভরশীল অর্থ প্রকাশ করে। সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে when, as, since, unless, if, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো যুক্ত সেন্টেন্স, এগুলো যুক্ত আমি আগে এক্সাম্পল দেখি বুঝাচ্ছি, তারপরে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে। ডিয়ার স্টুডেন্ট, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আই বট এ পেন, আমি একটি কলম ক্রয় করেছিলাম। ডিয়ার স্টুডেন্ট, এখানে দুটি সিম্পল সেন্টেন্স। এখন এই দুটি সিম্পল সেন্টেন্স যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থ হচ্ছে যে কোনো সেন্টেন্সকে অন্য সেন্টেন্সের অধীনে রাখা। যেমন হোয়েন, এটি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা হোয়েন এই শব্দটি আই ওয়েন্ট টু মার্কেট, এটা তার অধীনে নিয়ে অর্থটা এর উপর ডিপেন্ড করে, এই মূল সেন্টেন্সটির উপর ডিপেন্ড করে অর্থ প্রকাশ করে, তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। ডিয়ার স্টুডেন্ট, হোয়েন, যখন আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম।
আই বট এ পেন, আমি একটি কলম ক্রয় করেছিলাম। ডিয়ার স্টুডেন্ট, যখন আমি বাজারে গিয়েছিলাম আমি একটি কলম ক্রয় করেছিলাম। আবার একটু ফলো করো, যখন আমি বাজারে গিয়েছিলাম, এই কথাটা বলার পরে শ্রোতা তাকিয়ে থাকে আরো একটা কিছু বলবে। তাহলে যখন আমি বাজারে গিয়েছিলাম এটার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে নাই। আই থাকা সত্ত্ব, ওয়েন্ট ভার্ব থাকা সত্ত্ব, আই থাকা সত্ত্ব, ওয়েন্ট ভার্ব থাকা সত্ত্ব এই সেন্টেন্সটি তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে তার পরবর্তী সেন্টেন্সের উপর নির্ভরশীল হয়ে রয়েছে। যেমন হোয়েন, যখন আমি বাজার গিয়েছিলাম, তখন শ্রোতা তাকিয়ে রয়েছে আরো কিছু হয়তো বক্তা বলবে। যতক্ষণ না পর্যন্ত বলা হয়েছিল আমি একটি কলম ক্রয় করেছিলাম, তখন পর্যন্ত এই সেন্টেন্সের পরিপূর্ণতা পায়নি। তাই হোয়েন এই সেন্টেন্সটিকে, এটাকে ইংরেজিতে ক্লজ বলা হয়। এই ক্লজ বা ক্লজ যদি না জানো বা না চেনো, আমরা পরবর্তী ক্লাসে ক্লজ নিয়ে আলোচনা করব। ক্লজ মানে হচ্ছে বাক্যের একটা অংশ, ক্লজ হচ্ছে বাক্যাংশ। আর ক্লজ যদি না জানো, আমরা এটাকে সেন্টেন্স ধরি। দেন হোয়েন আই ওয়েন্ট টু মার্কেট, যখন আমি বাজার গিয়েছিলাম আমি একটি কলম ক্রয় করেছিলাম। তাহলে যখন আমি বাজার গিয়েছিলাম এই সেন্টেন্সটি হোয়েনের কারণে সে পরাধীন, সে স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারেনি। তাই সে তার পরবর্তী সেন্টেন্সের উপর নির্ভরশীল হয়ে তার অর্থের সম্পূর্ণ পরিপূর্ণতা অর্জন করেছে। হোয়েন আই ওয়েন্ট টু মার্কেট, যখন আমি বাজার গিয়েছিলাম আমি একটি কলম ক্রয় করেছিলাম। এবার সে তার পরিপূর্ণতা পেয়েছে। এই জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকলে যুক্ত সেন্টেন্সটি বা পরবর্তী সেন্টেন্সের উপরে নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পেরেছো। কমপ্লেক্স সেন্টেন্সকে তাহলে এই হোয়েন জাতীয় সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা এখন দিচ্ছি। এই মোস্ট ইম্পর্টেন্ট এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আরো কয়েকটি আছে, কিন্তু এগুলোই পরীক্ষা বেশি আছে। হোয়েন, সিন্স, ইফ, আনলেস, দো, অলদো, হু, হুইচ, দ্যাট, হোয়াট, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্স কমপ্লেক্স হয়। আবার যার সাথে থাকবে, যে সেন্টেন্সটার সাথে থাকবে ওটা হবে পরাধীন বাক্য বা সাবঅর্ডিনেটিং সেন্টেন্স বা একদম নির্ভরশীল বাক্য হয়ে থাকবে। ওগুলোকে আমরা ক্লজ বলি। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, আমরা আজকে পর্যন্ত আজকে ক্লাস যতটুকু হলো আশা করি অবশ্যই ভালো লেগেছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা পরবর্তী সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স এগুলো নিয়ে ক্লাস করব। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে ক্লাস এখানে রইল। আল্লাহ হাফেজ।